তো আমরা শুরু করে দিচ্ছি, আশা করি সবাই শুনতে পাচ্ছ ঠিকঠাক করে। তো মাঝখানে তোমাদের মনে হয় দুটো ক্লাস বন্ধ ছিল, যাই হোক। তো আমরা তার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ আমরা হাতে পেয়েছি, তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। তো নোটিশটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমরা অনেকেই চিন্তা করছিলাম যে মনে হয় সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধ হয়ে গেল এবং ভোটের পরে হয়তো শুরু হবে, কিন্তু তার অবসান ঘটিয়ে আমাদের সামনে একটা নোটিশ এসছে। তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে নোটিশটা এই কারণে খুব গুরুত্বপূর্ণ, কারণ যে জিনিসটা বলা আছে, একটা টেন্টেটিভ শিডিউল দিয়ে দিয়েছে। এটা যারা 11-12 পাস করে এম প্যানেল হয়ে বসেছিল তাদের জন্য সুখবর, এবং যারা 9-10 তোমরা পাস করে রয়েছে তাদের জন্য সুখবর। তো দেখো, এখানে একটা জিনিস নিশ্চয়ই তোমাদের গ্রুপে আমি ক্লিয়ার করে দিয়েছি, যে অনেকে যেটা তোমরা মনে করেছিলে যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একই দিনে হবে, সেটা হবে না। তার পিছনে যদিও তোমরা দেখেছো যে বিভিন্ন প্রকার পেপার কাটিং থেকে শুরু করে দেখেছো, সেটা একটা আলাদা দিক। আর একটা হচ্ছে কি, যদি আমরা সাইন্টিফিক্যালি দেখি যে একই দিনে সম্ভব নয়, এই কারণে, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে 11-12 ক্ষেত্রে আফটার ভেরিফিকেশন কত ক্যান্ডিডেট সেখানে বাদ চলে গেছিল, তাই না? তো অবভিয়াসলি এখানেও কিন্তু অনেকজন বাদ যাবে, কারণ অনেকে যারা টেন্টেড, যারা পরীক্ষা দিতে মানে কোনো কারণে তারা এলাও হয়ে গেছিল, বা অনেকে তোমরা জানো যে বিএড থাকে না, অনেকের কাস্টের সার্টিফিকেট থাকে না, এই ক্যান্ডিডেটগুলো কিন্তু সংখ্যায় অনেক থাকে। বিশেষ করে ধরো যারা এখন রানিং এমএসসি বা যারা হচ্ছে বিএড জাস্ট ঢুকেছে, সার্টিফিকেট পায়, মানে যারা বিএড এর কোর্সটা কমপ্লিট হয়নি, তো এরকম অনেকেই বসে পড়ে, সেটা তোমরাও নিশ্চয়ই জানো। তো সেক্ষেত্রে তারা জাস্ট বসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে যে কেমন পরীক্ষার হয় বা কেমন কি প্রশ্ন আসে, সেই জিনিসগুলো অভিজ্ঞতা অর্জনের জন্য। তো সেক্ষেত্রে এরকম অনেক ক্যান্ডিডেটই থাকে যারা নাম্বার ভালো করে এবং তারা তোমার ভেরিফিকেশন লিস্টেও তারা রয়েছে। তো সেক্ষেত্রে তাদেরকে প্রথমে ভেরিফাই করে বাদ দেওয়ার পরে আলটিমেট ইন্টারভিউতে ডাকা হবে। তো সেক্ষেত্রে নট পসিবল, কোনোভাবেই হচ্ছে কি পসিবল নয় যে তোমাদের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একসাথে হবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর ইন্টারভিউ হবে, এটা কিন্তু তোমরা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি বড় একটা পরিবর্তন ঘটেছে, সেটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো, যে আগে যেটা 11-12 ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা সেন্ট্রালি করা হয়েছিল, তাই না? কলকাতায় ডেকে সবাইকে করানো হয়েছিল, কিন্তু এটা ভেন্যু পরিবর্তন করা হয়েছে। তোমরা দেখেছো যে রিজনাল যে তোমার হচ্ছে অফিসগুলো রয়েছে, তো সেই অফিসগুলোতে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং তার পাশাপাশি 11-12 ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রিজিওনাল ইন্টারভিউ হয়েছিল, এবারেও সেভাবেই হবে, ঠিক আছে? তো কারণ সময় খুবই কম, কারণ আলটিমেটাম দিয়েছে যে আগস্টের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো দেখা যাক আলটিমেট কি হয়। তার কারণ হচ্ছে কি, এখানে আরেকটা মেসেজ দিয়েছে, সেটাও আমাদেরকে ভাবায়। মেসেজটা হচ্ছে কি, যে মূলত তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা এই যে ইফ এনি মানে সার্চ চেঞ্জেস, এই যে দেখতে পাচ্ছ যে যদি ইট ইজ ফার্দার স্টার্টেড দ্যাট দ্য টেন্টেটিভ শিডিউল ইজ সাবজেক্টেড টু সাম মাইনর চেঞ্জ ডিউ টু দ্য আনফোরসিন অ্যান্ড আনঅ্যাভয়েডেবল সার্কামটেন্সেস। তো এখানে এই যে সার্কামটেন্সের কথা বলা রয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে যেহেতু আমাদের ভোটের পর্ব রয়েছে, তো তার মাঝখানে যদি কিছু চেঞ্জেস হয়, তো সেক্ষেত্রে মেবি কিছু চেঞ্জ হতে পারে। বাট এটা মেবি হচ্ছে কি, তোমার যদি ডেট কিছু পরিবর্তন হতে পারে, তো সেটা নোটিফাই করা হবে। তো এটা বলে রেখেছে, মানে এটাও আমাদেরকে ভেবে নিয়ে রাখতে হবে যে কিছু ডেট এপাশ সেপাশ হতে পারে। না হলে 23 তারিখ থেকে শুরু করে একদম পুরো মানে 23 তোমার মার্চ থেকে একদম পুরো 23 হচ্ছে মে পর্যন্ত, ঠিক আছে, পুরো প্রক্রিয়াটা শেষ হওয়ার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। তার মাঝখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তোমার হচ্ছে ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হবে। আরেকটা জিনিস অনেকেই বারবার জিজ্ঞাসা করছে যে স্যার বোটানিটা কবে হবে, মানে লাইফ সায়েন্সটা কবে হবে। কেউ জিজ্ঞাসা করছে স্যার জিওগ্রাফিটা কবে হবে, হিস্ট্রি কবে হবে। দেখো, একটা জিনিস হচ্ছে কি, তোমাদেরকে বলে রাখি, এইগুলোকে ঠিকভাবে বলা যায় না, তবে একটা প্রেডিক্ট করা যায়। যেমন তোমরা জানো যে লিটারেচার সাবজেক্টগুলো আগে হয়, তাই না? তো এই যে 23 তারিখ থেকে 25 তারিখ, এগুলো হচ্ছে হয়তো লিটারেচারকে ডাকলো, তাই না? তারপরে আস্তে আস্তে যে সাবজেক্টগুলো রয়েছে সেভাবেই করাবে হয়তো, ঠিক আছে? এমন হতে পারে যে সেই সিকোয়েন্সটাও ব্রেক করতে পারে। হয়তো দেখা গেলো যে যেগুলো কম সাবজেক্ট বা কম ক্যান্ডিডেট রয়েছে, সেগুলোকে হয়তো আগে করে দিতে পারে। সেগুলো ডিপেন্ড করছে হচ্ছে কি তোমার কমিশনের উপরে, তাই না? তো সেগুলো আগে থেকে বলা যায় না। তবে তোমরা যারা লাইফ সায়েন্সে রয়েছে, তোমাদের মেবি এপ্রিল মাস হয়তো হতে পারে, ঠিক আছে? আর এটা কিন্তু প্যারালালি চলবে, মানে প্যারালালি এই কারণে বলছি যে কিছুজনের হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ চলছে, আবার কিছুজনের হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, এরকম হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলা যায় না যে আগে পুরো ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপরে প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে ইন্টারভিউ শুরু হবে, এরকম নাও হলেও হতে পারে, ঠিক আছে? তো সেটা প্যারালালি হতে পারে।
আর যারা 11-12 যারা রয়েছে পাস করে, তোমাদের তো আর চিন্তার কিছু কারণ নেই, কারণ তোমরা যারা এমপ্যানেল হয়েছো তোমাদের তো জাস্ট কিছুই নয়, সেন্ট্রাল অফিসে ডেকে আবার তোমাদেরকে হচ্ছে কি যে এমপ্যানেলের লিস্ট দেখে তোমাদেরকে রেকমেন্ডেশন লেটার দেবে, এবং পরবর্তীকালে তোমরা জানো যে সেটা তোমার পর্ষদে গিয়ে সেখানে আবার জয়েনিং লেটার নিতে হবে। তো এখানে আরেকটা সমস্যা দেখা যাচ্ছে যে অনেকেই বলছে যে স্যার আমি তো এমপ্যানেল আছি কিন্তু আমার কাছে প্রভিশনাল বিএড সার্টিফিকেটটা রয়েছে। তো এই প্রভিশনাল বিএড সার্টিফিকেটটা অনেক সময় দেখা যাচ্ছে বর্তমান সিচুয়েশনে যে এলাও করছে না। তো যাই হোক, সেটা আবার তোমরা জানো যে আজকে তোমাদের মানে তোমাদের গ্রুপে দিনই হয়তো আমাদের যেটা অফিসিয়াল গ্রুপ রয়েছে প্রিপারেশন এসপি, তাতে দিয়েছি যেটা সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো, যে সেখানে হচ্ছে কি সেখানে বলা রয়েছে যে যারা বাবা আম্বেদকর থেকে করেছো তোমরা, সেখানে সবাইকে কিন্তু ইকুইভ্যালেন্ট করে দেওয়া হয়েছে, তাই না? মানে যেটা প্রভিশনাল সার্টিফিকেট সেটাই হচ্ছে কি ফাইনাল সার্টিফিকেট ধরে এগোতে হবে, এটা এরকম একটা বলেছে মেসেজে আর কি। ঠিক আছে, তো তাতে ভয়ের কিছু আর থাকলো না। হ্যাঁ, ভেরিফিকেশনের সময় কিছু অসুবিধা হবে না, প্রভিশনাল দিয়েই কাজ চলে যাবে। কিন্তু যখন জয়েনিং লেটার হাতে পাবে তখন যখন চেক হচ্ছে তখন ফাইনালটা দেখতে চাইছে, কিন্তু এরা যখন নোটিশটা দিয়ে দিয়েছে তাহলে আর কিছু প্রবলেম হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, এই ছিল হচ্ছে কি তোমাদের সাথে আলোচনা। আমরা ক্লাস আজকে রেখেছি কোশ্চেন অ্যান্সারের উপরে, কারণ তোমাদের দীর্ঘদিনের একটা মানে আক্ষেপ ছিল যে স্যার কিছু কোশ্চেন অ্যান্সার আকারে যদি সাবজেক্টিভভাবে ধরা হয় তাহলে তোমাদের সুবিধা হবে। তো যে আলোচনাটা আমি এতক্ষণ করলাম প্রায় তোমার হচ্ছে 7-8 মিনিট, তো এর মধ্যে যদি কারোর কিছু জানার থাকে, কারণ যেহেতু মাঝখানে 2 দিন বন্ধ ছিল ক্লাস, তো তোমার যদি কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা আগে ডিসকাস করে নাও, তারপর আমরা ক্লাসে মানে ক্লাস শুরু করে দেবো আর কি। ঠিক আছে, যদি কারো কিছু পার্সোনাল কিছু জানার থাকে তাহলে তোমরা বলতে পারো আর কি। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। বলছি প্রভিশনাল সার্টিফিকেটের কি ভ্যালিডিটি আছে 6 মান্থ বা এরকম এরকম কিছু যে আবার তুলতে হবে না, পরে? ওরকম কিছু নয়, মানে আমাদের তো ওটা দিয়েই কাজ হবে, ওরকম কিছু নয়। যেটা তুমি তুলেছো ওটা দিয়েই হবে, ওটা হুম, যেটা যেটা আগে থেকে পেয়েছো ওটা দিয়েই হবে। যতক্ষণ না পর্যন্ত ফাইনাল পাচ্ছ ততক্ষণ হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট, তার জন্য মানে তোমার হচ্ছে কি এলিজিবল। ঠিক আছে, আচ্ছা, হুম। চলো তাহলে এখানে হচ্ছে কি তোমাদের আজকে যেটা আমি দেখালাম, একটা নোটিশ পাঠিয়ে দেখবে 20-22-এ, যারা 20 এবং 22 সেশনে যারা তোমরা পেয়েছো, তোমার সেটা হচ্ছে কি তারা বলেছে যে প্রভিশনাল সার্টিফিকেটটাই অরিজিনাল সার্টিফিকেট হিসাবে তারা কনসিডার করছে আর কি। ঠিক আছে, যাই হোক, আর যারা দীর্ঘদিন করে নিয়েছো বিএড এখনো পর্যন্ত পাওনি, তোমরা যোগাযোগ করো ইউনিভার্সিটির সাথে, যাতে তোমরা হচ্ছে কি আগে থেকে পেয়ে যেতে পারো। ঠিক আছে, যে ইস্যু দেখিয়ে তোমরা একটা লেটার করে ইউনিভার্সিটি থেকে যদি জানাও তাহলে তারা নিশ্চয়ই ইস্যু করে দেয়। ঠিক আছে, যাই হোক, আর তাহলে আর এখানে নুন্নেসার দেখো, আমি অলরেডি তোমাকে বললাম যে এইভাবে বলা যায় না যে কবে ইন্টারভিউ হবে। তো সেটা ডিপেন্ড করছে হচ্ছে কি কমিশনের উপরে। তাহলে তোমরা এইটুকু ধরে রাখতে পারো যে যদি এপ্রিলে লাইফ সায়েন্সে হয় ভেরিফিকেশন শুরু, তাহলে মেতে দিকে হয়তো তোমাদের ইন্টারভিউ হতে পারে। ঠিক আছে, এটা শুধুমাত্র লাইফ সায়েন্সের ক্ষেত্রে প্রেডিক্ট করছি, বাকি সাবজেক্টগুলো হচ্ছে বলা মুশকিল, তাই না? কারণ কখন কি করবে ওটা ডিপেন্ড করছে হচ্ছে কমিশনের উপরে। ওকে, যাই হোক। স্যার বলছি হ্যাঁ স্যার, তানিয়া ঘোষ বলছি। হুম, স্যার বলছি আমাদের তো 22-24 সেশনে, তাহলে আমাদের জন্য হ্যাঁ, তোমাদের জন্য নিয়মটা তো সেভাবে বলা নেই না। তোমার সাথে কথা হয়েছিল যে তুমি হচ্ছে কি মোটামুটি ভাবে প্রফেশনাল যে Okay, sir, কাজটা thank you. করবে, বাকিটা হচ্ছে কি তুমি ওই যোগাযোগ করো যে তারা হচ্ছে কি প্রোভাইড করে দেবে। ঠিক আছে, যোগাযোগ করো। স্যার একটা ইনফরমেশন দিতে পারি? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমার একটা বন্ধু মানে 11-12 এমপ্যানেল করেছে, ও মানে রেজিস্ট্রারের সাথে গিয়ে কথা বলেছে, তা ওকে বলা হয়েছে যে আমাদের মিটিং আছে, হয়তো তোমাদের প্রবলেম হবে না, এটাই ওকে আশ্বাস দিয়েছে আপাতত। না, সেটা তো হওয়া উচিত, তাই না? একটা প্রভিশনাল সার্টিফিকেট মানে ডিগ্রি হয়ে গেছে, তো সেখানে আটকানোর কথা নয়। এবারে তারা যদি ভিতরে কথা বলে নেয় যে ওকে দেখলাম হ্যাঁ, তাহলে কোনো একটা নোটিশ দিয়েছে। এটাকে নিয়ে কোনো সমস্যা, বড় কিছু সমস্যা হবে বলে আমার মনে হয় না। এটা রিজলভ হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা তো হচ্ছে কি তোমার কোনো ইস্যু নয়, তাই না? মাদ্রাসার ক্ষেত্রে আলাদা ইস্যু ছিল যে যারা রানিং বিএড ছিল তাদেরকে আটকেছিল, তাই না? তো এক্ষেত্রে হচ্ছে কি আটকাবে না, কারণ তার তো বিএড অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, অরিজিনাল পায়নি, সে প্রভিশনাল দিয়ে করতে পারে। ঠিক আছে, এটা কোনো বড় ইস্যু নয়। ঠিক আছে, ওকে স্যার। যাই হোক, তাহলে আপাতত হচ্ছে কি ডিসকাশন আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে, যেগুলো তোমাদের সাথে ডিসকাস করার ছিল অলরেডি করে ফেললাম, বাকি জিনিসপত্র তোমাদের গ্রুপেও আমি শেয়ার করেছিলাম, তোমরা আশা করি সবাই পড়ে নিয়েছো। তো চলো তাহলে আমরা আজকে শুরু করে দিচ্ছি। আজকে তাহলে আমরা ইন্টারভিউ নিচ্ছি না, ডেমনস্ট্রেশন নিচ্ছি না, আমরা শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো। যেমন যারা লাইফ সায়েন্সে রয়েছে তাদেরকে বলেছিলাম বোটানি থেকে ধরা হবে, আর যারা হচ্ছে কি আদার্স সাবজেক্ট রয়েছে যেমন ইতিহাস রয়েছে, বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে, তো তাদেরকে হচ্ছে কি আমরা বলেছিলাম যে SLST 9-10-এর যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়েছো তার অর্ধেক সিলেবাসটা তোমরা কমপ্লিট করে রাখবে, তো সেখান থেকে ধরা হবে। একটা টাইম শিডিউলও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন ধরো এটা ধরো তোমাদের
যে মাসটা চলছে হচ্ছে কি মার্চ মাস, তাই না? এটা আজকে 11 তারিখ হয়ে গেল। তো সেক্ষেত্রে যদি আমরা একটা টাইমলাইন যদি ধরে নিই যে মে মাস পর্যন্ত কিন্তু এখানে ডেট দেওয়া রয়েছে, তাই না? তাহলে মার্চ মাসের ধরো আজকে 10 তারিখ হয়ে গেল, এখানে দেখো মে মাস পর্যন্ত আছে, তাহলে মার্চ এপ্রিল মে, তাহলে হাতে মাত্র হচ্ছে কি তোমরা ওই 45 দিন মতন এরকম পাবে আর কি, ঠিক আছে? তো তার মাঝখানে কিন্তু সবাইকে প্রিপেয়ার হয়ে যেতে হবে, বিশেষ করে যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে। তোমাদেরকে আগেও আমি বলেছিলাম যে প্রত্যেকের সাবজেক্ট অনুযায়ী 2টো টপিক তোমরা সিলেক্ট করে রাখবে, ঠিক আছে? 2টো টপিক, কম মানে ন্যূনতম, এটা হচ্ছে কি মিনিমাম। মিনিমাম কেন মিনিমাম বললাম, তার কারণ হচ্ছে কি, ধরো দেখা গেল 9-10-এ তো প্রচুর ক্যান্ডিডেট, তো তোমার আগে ধরো যারা ঢুকছে সবাই ধরো একই টপিক হয়ে গেল, তুমি যে টপিকটা দিলে সেটাও হয়ে গেল। অনেক সময় তোমাকে বলতে পারে যে এটা তো সকাল থেকেই চলছে, তুমি কি অন্য কিছু পড়াবে? তখন তুমি যখন যাতে ভেবাচাকা না খেয়ে যাও, বা যাতে তোমাকে সেই জায়গায় ভাবতে হয় যে কোন টপিকটা পড়াবো, তো সেই জন্য একটা অল্টারনেটিভ টপিক হচ্ছে কি তোমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে। কেউ যদি 2-এর বেশিও করে রাখতে পারো তাতে কোনো সমস্যা নেই, তার মধ্যে যেটা তোমার বেস্ট হবে তো সেটাই তুমি হচ্ছে কি সেখানে প্রেজেন্ট করবে বা সেখানে তুমি দেবে। যদি এনি হাউ তোমাকে বলে যদি চেঞ্জ করতে, তাহলে তুমি কোনো টপিক যাতে তোমাকে আর না ভাবতে হয় যে এটা বাদ দিলে আমি আর কোনটা করবো, ঠিক আছে? তো সেই জায়গাটা মাথায় রেখে ন্যূনতমভাবে মিনিমামভাবে 2টো টপিক তোমরা রেডি করবে ডেমনস্ট্রেশনের জন্য, এবং সেটা ভালোভাবে, ঠিক আছে? এবং পড়ানোর সময় হচ্ছে কি বাংলাতে পড়ানোর চেষ্টা করবে, কারণ যেহেতু এটা 9-10-এর জন্য ইন্টারভিউটা হবে, যাতে তুমি হচ্ছে বাংলায় স্বচ্ছন্দে পড়াতে পারো বা টার্মগুলো তুমি যাতে বাংলায় বলতে পারো, সেই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখবে। হ্যাঁ, অনেক সময় হচ্ছে কি আমাদের বিশেষ করে লাইফ সায়েন্সের ক্ষেত্রে বা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিছু কিছু টার্ম হচ্ছে কি বাংলায় হয় না, তাই না? ফর এক্সাম্পল ধরো ধরো ফ্রিকোয়েন্সি, হটস্পট, এই জিনিসগুলো ইংলিশেই বলতে হয়। তো সেক্ষেত্রে তুমি বোর্ডে যদি লিখেও ফেলো ইংলিশে, তাতে কোনো সমস্যা কিছু হবে না। তো বেসিক যে টার্মগুলো যেগুলো আমরা ধরো এলিক্স করলা বলি, তো সেখানে তুমি বলার চেষ্টা করবে তোমার বৃত্তি দলমণ্ডল পুংকেশ্বর গর্ভকেশ্বর এই নামেই বলাটা প্র্যাকটিস করে নেবে, কেননা যেহেতু 9-10 এবং বাংলা মিডিয়ামের জন্য তোমরা স্কুলে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই বেসিক জিনিসগুলো একটু মাথায় রাখবে, তাতে হচ্ছে কি কোনো সমস্যা হবে না। হ্যাঁ, চলো তাহলে আমরা আজকে কোশ্চেন অ্যান্সার শুরু করি। হ্যালো। হুম, হ্যাঁ স্যার, আর একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? মানে আমরা যখন ডেমো টপিক দিচ্ছি, মানে আমরা তো 9-10-এ দিচ্ছি, এবার কিছু ইনফরমেশন আমরা যদি 11-12-এ দিয়ে দিই, তাহলে কি সেক্ষেত্রে প্রবলেম হতে পারে? না প্রবলেম কিছু হবে না, মানে একটা স্পেসিফিক টপিক। ওটা পড়াতে গেলে বলতে গেলে বলতে শুরু করলে কোনো সমস্যা ওটা কিছু হবে না, ঠিক আছে? কেউ বললে বলতে পারে, সমস্যা কিছু নেই। ওকে স্যার। চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমরা তাহলে শুরু করে দিচ্ছি। তো এবার হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো যে যেমন ভাবে জয়েন করে আমরা সেমন ভাবেই ডাকি, এখানে রেসপন্স করতে হয়। যেমন যারা যারা রেসপন্স করে তাদের নামগুলো আমি বলে দিচ্ছি। যেমন রয়েছে আফরিন শবনম, দেবলিনা, শোভা মিশ্রা, শ্রেষ্ঠা মণ্ডল, অর্ক শর্মা, সঙ্গীতা চ্যাটার্জি, পম্পা, অনিন্দিতা চট্টোপাধ্যায়, স্বাগতা হালদার, আর রয়েছে সাগরিকা ঘোষ, মৌ মাইতি, রুম্পা, সুদক্ষিণা, বনশ্রী রানা, নুরনেসা, শেহনাজ পারভিন, তানিয়া ঘোষ, মিজানুর মোল্লা, ঠিক আছে? এবং নূর আক্তার শেখ। তো আর যারা তোমরা ইচ্ছুক আছো এখানে রেসপন্স করে দাও, এই সিকোয়েন্স অনুযায়ী চলবে আর কি, ঠিক আছে? কারণ না হলে হচ্ছে কি ডিস্টিংগুইশ করা মুশকিল, ঠিক আছে? তো এইভাবেই চলবে। যারা যারা এখনো রেসপন্স করতে বাকি আছে রেসপন্স করে দাও, আমি এই সিকোয়েন্সেই ডাকবো। তো তাহলে প্রথমে শুরু করো আফরিন, আর রেডি থাকবে হচ্ছে কি দেবলিনা। চলো আফরিন শুরু করো। আচ্ছা আচ্ছা, জয়েন করে তোমরা প্রথমে নিজের নাম বলবে এবং তুমি কোন সাবজেক্টে রয়েছো সেই সাবজেক্টের নাম, ঠিক আছে? স্যার, আমার নাম আফরিন শবনম, আমি জুলজি অনার্স। মানে জুলজি বলবে না, যে যার যেটা যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে, মানে তোমার ধরো লাইফ সায়েন্স মানে তুমি লাইফ সায়েন্স বলবে, ফিজিক্যাল সায়েন্স হলে ফিজিক্যাল সায়েন্স বলবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে প্রত্যেককে আমি ওই 8-10টা কোশ্চেন করবো, ঠিক আছে? তার বেশি করলে হয়তো অনেকে আছে যেহেতু, ঠিক আছে? 8 থেকে 10টা, 10টা 12টা এরকম করে হবে আর কি, ঠিক আছে? এবং পুরোটাই হচ্ছে বোটানি থেকেই জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন আফরিন, হোমোস্পোরাস এবং হেটারোস্পোরাসের মধ্যে পার্থক্য। হ্যাঁ স্যার, হোমোস্পোরাস হচ্ছে যে স্পোর মানে রেণুমাতৃকোষ থেকে উৎপন্ন স্পোরগুলো একই প্রকারের হবে। হেটারোস্পোরাস হচ্ছে যে রেণুমাতৃকোষ থেকে উৎপন্ন স্পোরগুলো দুটো ভিন্ন প্রকারের হবে, রেণুস্ট্রিডেম এরকম প্রকারের হবে। হোমোস্পোরাস যেমন ব্রায়োফাইটার হোমোস্পোরাস, আর তারপর ওই অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম এরা হেটারোস্পোরিক, টেরিডোফাইট হেটারোস্পোরিক। তাহলে সব টেরিডোফাইট কি হেটারোস্পোরাস? না স্যার, সব টেরিডোফাইট হেটারোস্পোরাস না, ওখান থেকে শুরু হয়েছে আর কি। তাহলে কয়েকটা নাম বলুন টেরিডোফাইটের যাদের হোমোস্পোর দেখা যায়। যেমন স্যার, হ্যাঁ স্যার, লাইকোপোডিয়াম হোমোস্পোরাস, লাইকোপোডিয়াম এর হোমোস্পোরাস।
ইউস্পোরেনজিয়েট এবং ল্যাপ্টোস্পোরেনজিয়েট কাকে বলে? না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না এটা। ভার্টিসিলেস্টার ইনফ্লোরেসেন্স দেখা যায় কোন উদ্ভিদের ক্ষেত্রে? এমন কয়েকটা উদ্ভিদের নাম। স্যার ভার্টিসিলেস্টার দেখা যায় রামচিতা, শ্বেতদ্রোণ, রক্তদ্রোণ, এদের ক্ষেত্রে দেখা যায় স্যার ভার্টিসিলেস্টার এদের পুষ্পবিন্যাস। সাইন্টিফিক নেম এবং ফ্যামিলি নাম বলতে পারবেন? রক্তদ্রোণ, না স্যার ল্যাবিয়েটি হতে পারে, কিন্তু শিওর নয়। অ্যাক্রোপেটাল এবং বেসিপেটাল এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, অ্যাগ্রোপেটাল হচ্ছে যে স্যার অনিয়ত পুষ্পবিন্যাসে, যেটা অনিয়ত পুষ্পবিন্যাস, তার মঞ্জরি দণ্ড দীর্ঘ হয় এবং অগ্রভাগে পুষ্প উৎপন্ন হয় না, এবং ফুলগুলো মঞ্জরি দণ্ডের উপর অগ্রণমুখ ভাবে, অর্থাৎ নিচের দিকে ফুলগুলো পরিণত হয় এবং আকারে বড় হয়, যত উপরের দিকে যায় ফুলগুলো আকারে অপরিণত এবং ছোট হয়। আর বেসিপেটাল যে পুষ্পবিন্যাস, সেটা নিয়ত বা সাইমোজ পুষ্পবিন্যাসের ক্ষেত্রে দেখা যায়, যেখানে অগ্রভাগে ফুল থাকে এবং উপরের দিকের ফুলগুলো আকারে বড় হয়, পরিণত হয়, আর নিচের দিকের ফুল যত নিচের দিকে আসে তত ফুলগুলো অপরিণত হয় এবং আকারে ছোট হয়। এই অ্যাক্রোপেটাল পুষ্পবিন্যাস যেমন সর্ষের ক্ষেত্রে দেখা যাবে, আমের ক্ষেত্রে দেখা যাবে, বেসিপেটাল যেমন জবার ক্ষেত্রে দেখা যাবে। সবজি হিসাবে আমরা খাই এমন দুটো উদ্ভিদের নাম বলুন এবং তার সাইন্টিফিক নাম বলুন। সবজি হিসাবে খাই, উদ্ভিদের নাম আর সাইন্টিফিক নাম তার। আচ্ছা, সবজি হিসাবে খাই স্যার মটর খাই পিসাম স্যাটিভাম, তারপর শিম খাই ডলিকোস ল্যাবল্যাম, আর বেগুন খাই সোলানাম টিউবারোসাম। আচ্ছা আচ্ছা, গুপ্তবীজী আর ব্যক্তবীজী উদ্ভিদের যদি আমরা পার্থক্য করি তাহলে শস্য বা এন্ডোস্পার্মের উপরে ভিত্তি করে কি পার্থক্য আমরা দেখতে পাই? হ্যাঁ স্যার, গুপ্তবীজী উদ্ভিদের শস্য হচ্ছে ট্রিপ্লয়েড প্রকৃতির হয়, আর যেটা ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম তাদের শস্য হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এবং গুপ্তবীজীদের ক্ষেত্রে নিষেকের পরে শস্য গঠিত হয়, আর ব্যক্তবীজীদের ক্ষেত্রে নিষেকের আগে শস্য গঠিত হয়। সরাস কি? হ্যাঁ স্যার, সোরাস হচ্ছে রেণুস্থলী, টেরিডোফাইটের রেণুস্থলী, মানে রেণুস্থলী গুলো পরপর সজ্জিত হয়ে যে স্তর গঠন করে সেটা হচ্ছে সোরাস, এবং তার বাইরে একটা বন্ধ আবরণ থাকে। সব টেরিডোফাইটে কি সরাস দেখা যায়? না স্যার, সব টেরিডোফাইটে সোরাস দেখা যাবে না। মার্শেলিয়ায় যেমন স্পোরোকার্প থাকে, মার্শেলিয়ার ক্ষেত্রে স্পোরোকার্প থাকে। অ্যাকোয়াটিক হেটারোস্পোরাস টেরিডোফাইটের নাম বলুন। অ্যাকোয়াটিক হেটারোস্পোরাস একজনের হতে পারে, আমি শিওর নই। নাইট্রোজেন ফিক্সিং ফ্রি লিভিং ব্যাকটেরিয়ার নাম বলুন। ক্লস্ট্রিডিয়াম স্পিসিস আর অ্যাজিটোব্যাক্টার স্পিসিস। অ্যাস্টারেসি ফ্যামিলির দুটো আইডেন্টিফাইং ক্যারেক্টার নাম বলুন। হ্যাঁ স্যার, অ্যাস্টারেসি ফ্যামিলিতে যে র্যাচিস বা মঞ্জরি দণ্ড, সেটা চ্যাপ্টা হয়, চ্যাপ্টা হয়ে পুষ্পাধার গঠন করে, এবং এই মঞ্জরি দণ্ডের উপর অসংখ্য ছোট ছোট পুষ্পিকা উৎপন্ন হয়, বৃন্তহীন পুষ্পিকা। যে পুষ্পিকাগুলো কেন্দ্রের দিকে যে পুষ্পিকা, সেগুলো হয় বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ এবং আকারে ছোট হয়, আর যেগুলো প্রান্তের দিকে পুষ্পিকা থাকে সেগুলো জীবন মতো আকৃতি বিশিষ্ট হয় এবং এগুলো বন্ধা হয় বা স্ত্রী ফুল হয়। আর এদের যে অ্যাস্টারেসির অনুপদেশে ইনভলিক্রেট দেখা যায়, ইনভলিক্রেট বলে অংশ থাকে, যেমন গাঁদা, সূর্যমুখী, এদের এই সমস্ত ফ্যামিলিতে এই সমস্ত ফুলে এইরকম পুষ্পবিন্যাস দেখা যায়। ঠিক আছে আপনি, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে মার্কস দেওয়ার চেষ্টা করব, মানে একটা আমার সাপেক্ষে, কারণ এটা তো টিচার সাপেক্ষে হচ্ছে কি ভেরি করে মার্কস
তো আমি আজকে 10 গ্রেডের উপরে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমাকে 10-এর মধ্যে হচ্ছে কি তুমি 6 পাবে, হ্যাঁ, 6/10। ঠিক আছে। ওকে, চলো এবার হচ্ছে কি দেবলিনা শুরু করো। দেবলিনা, স্যার রেডি আমি থাকবে দেবলীনা শোভা। ঘোষ, আমার সাবজেক্ট হলো বায়োলজি, আমার বোটানিতে মাস্টার। আচ্ছা, অ্যানাট্রোপাস এবং অর্থোট্রোপাস এগুলো কি, কিসের নাম? এগুলো হলো ওভিউলের অ্যারেঞ্জমেন্ট। অ্যানাট্রোপাস ওভিউলের অ্যারেঞ্জমেন্ট, যেখানে হচ্ছে ডিম্বক উল্টো দিকে থাকে, যেমন হচ্ছে বেশিরভাগ ডাইকট এবং মনকটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর আরেক রকম টাইপের ক্ষেত্রে সেখানে হচ্ছে ডিম্বক সোজাভাবে থাকে। এগুলো কোথায় দেখা যায়? সেগুলোর এক্সাম্পল সম্ভবত পলিগোনিসি ফ্যামিলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আমরা ফ্রুট বা ফল হিসাবে খাই এমন দুটো উদ্ভিদের নাম বলুন এবং তাদের সাইন্টিফিক নাম বলুন। হ্যাঁ, আমরা ফ্রুট হিসেবে খাই এমন দুটো উদ্ভিদ হলো, যেমন আম, ম্যান্ডিফেরা ইন্ডিকা। তারপর হচ্ছে লিচু আছে, লিচুকে যেমন লিচি বলে, এর স্পিচিসটা ঠিক জানি না। এই দুটো কোন ফ্যামিলির গাছ বলতে পারবেন? না, ফ্যামিলিটা ঠিক বলতে পারবো না। পেরিসপার্ম কি? পেরিসপার্ম হলো যখন বীজের মধ্যে নিউসিলাস থাকে, তখন তাকে আমরা পেরিসপার্ম বলি। কোথায় দেখা যায়? উদাহরণটা ঠিক এখন মনে পড়ছে না, আমি পরে দেখে নেব। নিউ মেটাফোর কি? নিউমেটোফোর বা শ্বাসন্দ, এইগুলো হলো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, যেমন সুন্দরী গড়াল ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো নিউমেটোফোর হলো সেক্ষেত্রে মূলগুলো মাটির অত্যধিক লবণাক্ত হওয়ার জন্য মাটির উপরের দিকে উঠে যায়। তো এই নিউমেটোফোরের ক্ষেত্রে যেমন আমরা নেগেটিভ হাইড্রোট্রপিক চলন দেখতে পাই। আচ্ছা, স্পোর আর হচ্ছে কি পোলেন, এই দুটো কি সেম? না, এই দুটো সেম নয়। কি ডিফারেন্স কি? স্পোর হলো, হ্যাঁ, স্পোর হচ্ছে যেগুলো অনুন্নত উদ্ভিদ, যেগুলো তাদের ক্ষেত্রে আমরা মানে অযৌন জন্মের মাধ্যমে আমরা স্পোর দেখতে পাই, যেমন হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। আর পোলিন হলো পোলিন মাদার সেল থেকে, যেমন অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে পোলিন মাদার সেল থেকে মিউসিক বিভাজনের মাধ্যমে পোলিন উৎপন্ন হয়, যেটিও হ্যাপ্লয়েড প্রক্রিয়া। এটা উন্নত উদ্ভিদের ক্ষেত্রে পোলিনটা আমরা দেখতে পাই। ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের মধ্যে দুটো সাদৃশ্য এবং দুটো বৈসাদৃশ্য বলুন। হ্যাঁ, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা দুটোই হচ্ছে অপুষ্পক। আহ, তারপর ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা ভাস্কুলার ব্যান্ডেল কোনো দেখতে পাই না, কিন্তু টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা ভাস্কুলার ব্যান্ডেল দেখতে পাই, যার জন্য এদের ভাস্কুলার ক্রিপ্টোড্যান্স। তারপর টেরিডোফাইটার ক্ষেত্রে নিষেকের সময় জলেরও প্রয়োজন হয়, তার জন্য একে আমরা উদ্ভিদ জগতের আমরা উপচর বলে থাকি। আর টেরিডোফাইটার ক্ষেত্রে টেরিডোফাইটা শুধুমাত্র স্থলেই জন্মায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো তার জন্য একে আমরা স্থলজ বলি। আর দুটোর মধ্যেই আমরা মানে উন্নত প্রকৃতির যে মূল বা কাণ্ড সেগুলো দেখতে পাই না, যেটাও একটা সিমিলারিটি, মানে দুটোই হচ্ছে অনুন্নত প্রকৃতি। হেটারোসিস্ট কি, কোথায় দেখা যায় এবং কাজ কি? হ্যাঁ, হেটারোসিস্ট হলো সায়ানোব্যাকটেরিয়া ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেমন নস্টোগ্যানামিনা। এগুলো হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। একটা কলোনিয়াল আর একটা ফিলামেন্টাস শৈবালের নাম বলুন। ফিলামেন্টাস শৈবাল যেমন হলো স্পাইডারভাইরা, আর কলোনিয়াল শৈবাল যেমন হচ্ছে ভলভক্স। প্রবিলাস কাকে বলে? স্টোবিলাস হচ্ছে টেরিডোফাইটার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বিভিন্ন স্টোবিলাস যে হচ্ছে মানে ডেফিনিশনটা এখন ঠিক মনে পড়ছে। ফসিল টেরিডোফাইটের নাম বলুন। একটা ফসিল টেরিডোফাইট হলো ডাইন। জিমনোস্পার্মের একটা ইকোনমি ইম্পর্টেন্স দেখা যায় এমন একটা প্ল্যান্টের নাম বলুন। জিমনোস্পার্মের ইকোনমিক ইম্পর্টেন্স দেখতে পাওয়া যায়, সম্ভবত মনে হয় পাইনাস বা সাইকাস বা দেবদারু, এইগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়।
ঠিক আছে দেবলিনা, তুমি হচ্ছে কি 10-এর মধ্যে 6.5 পাবে, হ্যাঁ 6.5 তোমার কি? আচ্ছা, তোমার কোন জায়গাগুলো হচ্ছে কি একটু ধরিয়ে দিচ্ছি, যেমন এই ধরো লাস্ট কোশ্চেন, সবগুলোই তো বলতে পারবো না। এক্ষেত্রে তুমি হচ্ছে কি উত্তরটা তোমার, দেখো আমাদের নাম্বারটা ভেরি করে উত্তরের উপর, তো যখন তুমি বলবে ধরো তোমাকে যে কোশ্চেনটা করা হলো যে জিমনোস্পার্মের একটি ইকোনমি ইম্পর্টেন্ট দেখা যায় একটা প্ল্যান্টের নাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে যখন তোমাকে এটা বলা হলো, তুমি প্ল্যান্টের নামের পাশাপাশি সেই প্ল্যানটাকে ইকোনমিক্যালি আমরা কি কাজে লাগাচ্ছি সেটা তোমাকে বলতে হবে, হ্যাঁ স্যার। ঠিক আছে? তো হ্যাঁ এটা স্যার, যেমন অ্যাম্বারটা মনে হয় হবে না স্যার। এম্বারটা তোমাকে কোন প্ল্যান্টের নাম বলতে হবে, তাই না? প্ল্যান্টের নাম বলতে হবে যে এই প্ল্যান্ট থেকে আমরা এম্বার পাই, যেটা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে আমরা ব্যবহার করি, ঠিক আছে? তো এইভাবে যদি তুমি উত্তরটা বললো তখন হচ্ছে সেটা স্ট্যান্ডার্ড হবে এবং সেটা উত্তরটা তোমাকে ঠিক হবে। যেমন তোমাকে ধরো স্বরাজের কথা জিজ্ঞাসা করা হচ্ছে, তখন তুমি স্বরাজটা বললে, বা তুমি তার কোথায় দেখা যায় কোন প্ল্যান্টের, সেই ব্যাপারগুলো তোমাকে কিন্তু বলে দিতে হবে। তাহলে তখন যে কোশ্চেনটা করছে তিনি বুঝতে পারবেন যে হ্যাঁ তুমি তোমার মধ্যে ফুল ক্লিয়ার কনসেপ্ট আছে এবং তুমি সেটা জানো, ঠিক আছে? তো সেইভাবেই তোমাকে কিন্তু উত্তরগুলো বলতে হবে, তখন তুমি নাম্বারটা বেশি পাবে বা ভালো পাবে। ঠিক, চলো নেক্সট। ওকে স্যার। হ্যাঁ এবার হচ্ছে কি শোভা মিশ্রা, রেডি থাকবে শ্রেষ্ঠা মণ্ডল। শোভা শুনতে পাচ্ছ? শোভা মিশ্র, শোভা শুনতে পাচ্ছ? চলো এবার হচ্ছে কি আমরা ডেকে নেবো শ্রেষ্ঠা মণ্ডলকে, রেডি থাকবে অর্ক শর্মা। শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা নেই। আচ্ছা অর্ক শুরু করো। অর্ক, স্যার। হ্যাঁ স্যার আছে। শুরু করো, বলো। স্যার স্যার কে শুরু করবো স্যার? আমি না একদম। তুমি অর্ক অর্ক। স্যার আমি অর্ক শর্মা, আর আমার সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স। ওকে, বোটানির জনক কাকে বলা হয়? বোটানির জন্য শাস্ত্রকে বলা হয়। ওনার কিছু অবদান বলুন। না, ওনার অবদান এই সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। ভ্যালিড পাবলিকেশন কাকে বলে? স্যার এখন কোশ্চেনটা। ভ্যালিড পাবলিকেশন। সরি স্যার, এটা এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। বাইনোমিয়াল নমেনক্লেচার সম্বন্ধে বলুন। স্যার বাইনোমিয়াল নমেনক্লেচারের ক্ষেত্রে যে সব দিকগুলো স্যার গুরুত্ব দেওয়া হয় সেগুলো হচ্ছে যে বিজ্ঞানসম্মত নামটাকে প্রথমে ল্যাটিনে লিখতে হবে, তারপরে সেই সেই বিজ্ঞানসম্মত নামটাকে ইটালিক্সে লিখতে হবে, এবং যদি ইটালিক্সে না লেখা হয় তাহলে সেখানে আন্ডারলাইন করতে হবে। বিজ্ঞানসম্মত নাম ক্ষেত্রে প্রতিটা জীবের একটা ইউনিক বিজ্ঞানসম্মত নাম থাকতে হবে, এবং সেই বিজ্ঞানসম্মত নামের জেনাস এবং স্পিসিস দুটোকে ভাগ করতে হবে। সিনোনিম আর হোমোনিমের মধ্যে কি পার্থক্য? সিনোনিম হচ্ছে যে কোনো একটি প্রাণী প্রজাতির প্রাণী যদি একটি মানে একটি প্রাণী যদি যদি দুটো আলাদা আলাদা যদি বিজ্ঞানসম্মত নাম থাকে তখন তাকে বলা হচ্ছে সিনোনিম। যেমন ব্যাঙের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে জত্রোফিকাস মেলানোস্টিকটাস এবং জুফো মেলানোস্টিকটাস। হোমোনিম হচ্ছে যে যে দুটো আলাদা আলাদা স্পিসিসের যদি একই বিজ্ঞানসম্মত নাম হয় তখন সেটা হচ্ছে হোমোনিম। আচ্ছা, ছত্রাকের উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্য কি কি দেখা যায়? ছত্রাকের উদ্ভিদের বৈশিষ্ট্য হিসেবে দেখতে পাওয়া যায় যে ছত্রাক প্রাণীর বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, প্রাণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ছত্রাক এবং প্রাণী উভয় দেহ দেহ কাইটিন কাইটিন নির্মিত। উদ্ভিদের তো মানে পড়ছে না ইতিমধ্যে। আচ্ছা, নিশিকান্ত বাবা একটু মিউট করে দাও না, নিশিকান্ত। C3 এবং C4 প্ল্যান্টের মধ্যে পার্থক্য বলুন।
C3 and C4 প্ল্যান্টের মধ্যে যে মূল পার্থক্য হচ্ছে যে C3 প্ল্যান্টে রুবিস এনজাইমের সঙ্গে যখন কার্বন ডাই অক্সাইড যখন বিক্রিয়া করছে সেক্ষেত্রে 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। সেক্ষেত্রে C4 প্ল্যান্টের ক্ষেত্রে যখন PEP ফসফেট পাইরুভেটের সঙ্গে যখন কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করছে কার্বক্সিলেজের সাথে, সেক্ষেত্রে 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং সেটা পরবর্তীকালে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। C3 নর্মাল সাধারণত সব ক্ষেত্রে প্ল্যান্টের ক্ষেত্রে মোটামুটি দেখতে পাওয়া যায়, কিন্তু C4 যেটা একটু উষ্ণ আর্দ্র যে প্ল্যান্ট অঞ্চলে যে জন্ম সেগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। C3 প্ল্যান্টের এক্সাম্পল হচ্ছে যেমন ধান, আর C4 প্ল্যান্ট হচ্ছে ভুট্টা। মাটির নিচে পাওয়া যায় এমন দুটো উদ্ভিদের নাম বলুন যেগুলোকে আমরা সবজি হিসাবে খেয়ে থাকি, সেই দুটো উদ্ভিদের নাম, মাটির নিচে সাইন্টিফিক নাম। সবজি যে পাওয়া যায় সেটা হচ্ছে যেমন হচ্ছে আলু, সোলানাম টিউবার রোশন, আছে আরেকটা হচ্ছে যে মূলো। এর সাইন্টিফিক নাম এবং তার ফ্যামিলি নাম। আলু ক্ষেত্রে তার সাইন্টিফিক নাম হচ্ছে যে সোলানাম টিউবারকুলোসাম, এর ফ্যামিলি নাম হচ্ছে সোলানেসি। আর মূলো হচ্ছে যে রাফানাস, কিন্তু ফ্যামিলি নামটা ইতিমধ্যে মনে নেই স্যার, সরি স্যার। রসের উৎস কাকে বলে? রসের উৎস হচ্ছে যে যখন বাষ্পমোচনের ফলে যখন জল যখন একদম মূল থেকে একদম গাছের টপ লেভেল পর্যন্ত যে পৌঁছে, সেক্ষেত্রে যেটা রসের উৎস বলে। স্যার এখন স্যার ফোনটা এখন স্যার ইউজ করবো? আচ্ছা, শর্ট ডে প্ল্যান্ট এবং লং ডে প্ল্যান্টের মধ্যে কি পার্থক্য? স্যার বলুন স্যার, সরি ডিস্টার্বেন্স হয়ে শর্ট ডে প্ল্যান্ট এবং লং ডে প্ল্যান্ট। শর্ট প্ল্যান্ট হচ্ছে যেসব উদ্ভিদের বৃদ্ধি এবং ফুল ফোটার জন্য কম আলোক দৈর্ঘ্য দরকার হয়, সেটা হচ্ছে যে শর্ট প্ল্যান্ট। এবং লং প্ল্যান্ট হচ্ছে যে যেসব উদ্ভিদের বৃদ্ধি এবং ফুলের প্রস্ফুটনের জন্য লম্বা আলোক দৈর্ঘ্যের প্রয়োজন হয়, সূর্যালোকের বা আলোক দৈর্ঘ্যের প্রয়োজন হয়, সেটা হচ্ছে লং ডে প্ল্যান্ট। একটা উদ্ভিদের নাম বলতে পারবেন? এক্সাম্পল গুলো এই মুহূর্তে মনে পড়ছে না, তো শর্ট প্ল্যান্ট যেমন বাংলা। ঠিক আছে অর্ক, তুমি মোটামুটি 6 out of 10। ওকে, ভয় পেয়ে যাচ্ছ তুমি। হ্যাঁ স্যার, ঠিক আছে, ভয় পেয়ে মানে ঘাবড়ে স্যার যে স্যার পার্থক্য বলেছেন না স্যার, মানে খুব কনফিউশন পড়ে গেছি না, তোমাকে এমন ভাবে স্টাডি করে রাখতে হবে, আমি দুর্বল আছি। এমন ভাবে স্টাডি করে রাখতে হবে কোশ্চেন বলার সঙ্গে সঙ্গে উত্তর আসবে। ঠিক আছে, কম্পিটিশনের মার্কেট এখন পাবো। ঠিক আছে, ঠিক আছে, চলো। ঠিক আছে শোভা, তুমি কি রেডি আছো? শোভা? শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করো। স্যার? শুরু করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি শুভ মিশ্র, আমি আমার সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স। ওকে, ভিডিও অন করো। দেখা যাচ্ছে স্যার? ওকে ওকে। ঠিক আছে। একটা ফিলামেন্টাস আর একটা কলোনিয়াল শৈবালের নাম বলুন। স্যার, ফিলামেন্ট চাষের মধ্যে হচ্ছে স্পাইরোমিলিয়ন, আর এর মধ্যে কলোনিয়াল মধ্যে হচ্ছে ভলভক্স। ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর মধ্যে কি সম্পর্ক? স্যার, ট্যাক্সোনমি এবং সিস্টেমের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে সিস্টেমেটিক্স এর যে ক্ষেত্রটা বা পরিসরটা সেটা অনেকটাই রয়েছে, এবং তার মধ্যে ইনক্লুডেড আছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির মধ্যে মূলত আমরা জীবেদের নামকরণ, শ্রেণীবিন্যাস এবং তাদের শ্রেণীবিন্যাস, নামকরণ, শনাক্তকরণ ইত্যাদি যে প্রসেসটা হচ্ছে ট্যাক্সোনমির মধ্যে থাকছে। এবং ট্যাক্সোনমির সঙ্গে যখন তাদের জাতিজনিত ভাবে তাদের যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করবে বা পূর্বপুরুষের উপর ভিত্তি করে যে আমরা তাদের পুঙ্খানুপুঙ্খভাবে যে আলোচনা করছি সেটা হচ্ছে সিস্টেমেটিক্স। আচ্ছা, আচ্ছা, রেসপিরেশনের সাথে সালোকসংশ্লেষ মানে যেটা ফটোসিনথেসিস, এর মধ্যে কোনো কি রিলেশন কিছু আছে নাকি দুটো ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ স্যার, এগুলো পরস্পরের উপর এক্ষেত্রে ডিপেন্ডেন্ট, অবশ্যই ডিপেন্ডেন্ট করা যেতে পারে। কারণ রেসপিরেশনের ক্ষেত্রে অর্থাৎ শ্বসনের ক্ষেত্রে আমাদের যে শ্বসনের ক্ষেত্রে যে শ্বসন বস্তুটা তৈরি হচ্ছে, যেটা মানে শ্বসনের পর যে বস্তুটা তৈরি হচ্ছে অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, যেটা
সেটা কিন্তু সালোক সংশ্লেষের ক্ষেত্রে কাঁচা মাল হিসেবে ব্যবহার করতে হচ্ছে। ওটাই হচ্ছে মেন উপাদান। কার্বনের যে সোর্সটা থাকছে গ্লুকোজের মধ্যে বা সুক্রোজের মধ্যে যে অংশটা থাকছে সেটাই হচ্ছে কার্বনের মেন উৎসটা হচ্ছে ওটাই। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে সালোক সংশ্লেষের ফলে যে O2টা উৎপন্ন হচ্ছে সেটার ক্ষেত্রে কিন্তু সেটাকে কাজে লাগিয়ে, শ্বসনের মাধ্যমে সেটাকে কাজে লাগিয়ে জীবদেহের মধ্যে বিভিন্ন প্রকার শক্তি বস্তু জারিত করছে এবং তার এনার্জিটা বাড়ছে। জিওলজিক্যাল টাইম স্কেল কে করেছেন? জিওলজিক্যাল টাইম স্কেল, গোটা নামটা মনে পড়ছে না। আলবার্ট, না স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। সিনজেনেসিয়াস স্টেমেন কাকে বলে, কোথায় দেখা যায়? স্যার সিনজেনেসিয়াস স্টামেন দেখতে পাওয়া যায় মূলত যে ক্ষেত্রে পরাগধানীগুলো মানে পরস্পর যুক্ত অবস্থায় থাকে, সেটা হচ্ছে সিনজেনেসিয়াস স্টামেন। এগুলো মূলত অ্যাস্টারেসিক ইউনিটের মধ্যে দেখতে পাওয়া যায়। লেমা এবং পেলিয়া এগুলো কি? স্যার আমরা যদি পোয়েসি ফ্যামিলির যদি উদ্ভিদকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ওদের যে পুষ্পবিন্যাসটা হচ্ছে সেই পুষ্পবিন্যাসটা হচ্ছে স্পাইকলেট প্রকৃতির পুষ্পবিন্যাস। তো এক্ষেত্রে যে নিচের দিকে যে মঞ্জুরি পত্রটা থাকছে সেটার মধ্যে কোনো পুষ্প উৎপন্ন হয় না, কিন্তু 3 নম্বর অংশের যে পুষ্প মঞ্জুরি পত্রটা থাকছে সেটার মধ্যে পুষ্প উৎপন্ন হয়, যেটাকে আমরা বলি লেম্মা। আর তার উপরে 4র্থ নম্বরে অর্থাৎ তৃতীয় বিপরীত দিকে যে অংশটা থাকবে মঞ্জুরি পত্রটা, যেটার মধ্যেও কোনো ফুল উৎপন্ন হয় না, সেটাকে পেলিয়া বলছে। এটা প্রধানত ধান, গম, ওরাইজে ফেটিভা মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে শোভা, তোমার হচ্ছে কি 7/10, ঠিক আছে? স্যার কোন জায়গাগুলো ভুল হচ্ছে স্যার বলে দিলে ভালো হয়। না, তোমার হচ্ছে কি যেগুলো বলেছো ঠিক আছে, যেগুলো বলতে পারোনি সেগুলো জন্য হচ্ছে নাম্বারটা কমলো আর কি। শ্রেষ্ঠা, ঠিক আছে স্যার। শ্রেষ্ঠা মণ্ডল, শ্রেষ্ঠা আছে? নেই। আচ্ছা, সঙ্গীতা চ্যাটার্জি রেডি থাকবে। পম্পা, সঙ্গীতা শুরু করো। হ্যাঁ শোনা যাচ্ছে। আমি সঙ্গীতা চ্যাটার্জি, আমি লাইফ সায়েন্স। 5 কিংডম ক্লাসিফিকেশন সম্বন্ধে বলুন। 1963-তে বিজ্ঞানী আর.এস. বৈশিকার সমগ্র প্রাণী এবং উদ্ভিদ জগৎকে তাদের বিভিন্ন সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর নির্ভর করে 5টি কিংডমে ভাগ করেন, যেগুলোকে মনেরা, প্রতিষ্ঠা, পাঞ্জায়, প্ল্যান্টিয়ারিং, অ্যানিমেল। এটাকে সার্বজনীন কনসেপ্ট বলা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে 6 কিংডমের সাথে এই 5 কিংডমের মধ্যে কি পার্থক্য? কিংডমের ক্ষেত্রে এটা কি বলেন যখন ভাগ করেছিলেন, বিজ্ঞানীর নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এবং আর্কিভেক্ট সেক্ষেত্রে মনে রাখে আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়াতে ভাগ করা হয়েছিল। আর কিছু পার্থক্য? বাকি সব সেম? আর এই মুহূর্তে আমার মনে পড়ছে না। শাক হিসাবে খাওয়া হয় এমন দুটো উদ্ভিদের নাম বলুন এবং তার সাইন্টিফিক নাম, ফ্যামিলির নাম। মার্সেলিয়া, এটা কুসুমি শাক আমরা খাই। আর আরেকটা হচ্ছে আলু, সোলানাম টিউবারের সামনে আলুর যে উপরের অংশটা সেটাকে অনেক সময় চাকরি করে খাওয়া হয়। ফ্যামিলির নাম সোলানাম ফ্যামিলি। আর হচ্ছে মার্সেলিয়াটা হচ্ছে